সাপে বর হয়ে ধরা দিচ্ছে ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি। হাতছানি দিচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা। উদ্যোক্তারা বলছেন এরই মাঝে উচ্চ শুল্ক এড়াতে চীন ভারত থেকে বাংলাদেশে ক্রয়াদেশ স্থানান্তরে যোগাযোগ শুরু করেছেন মার্কিন ক্রেতারা। বিশেষজ্ঞরা বলছেন অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি করা গেলে ভিয়েতনামকেও ছাড়িয়ে যাবার সুযোগ রয়েছে বাংলাদেশের। রাকিব হাসানের রিপোর্ট। তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এভিন্স গ্রুপ ব্যবসা করছে 4 দশক ধরে। প্রতিষ্ঠানটির মোট রপ্তানির 25% গন্তব্যই মার্কিন যুক্তরাষ্ট্র। গেল কয়েক মাসে পাল্টা শুল্কের অনিশ্চয়তায় এভিন্সের ক্রয়াদেশে ভাটা পড়লেও এখন বদলে গেছে পরিস্থিতি। মার্কিন একাধিক প্রতিষ্ঠান নতুন ক্রয়াদেশ নিয়ে যোগাযোগ শুরু করেছে, যা আগে সংগ্রহ করা হতো চীন থেকে। বায়ার্স ইভেন বাংলাদেশেও ভিজিট করছে, ইভেন আমাদের ফ্যাক্টরি ভিজিট করছে। ওখানে বসে এখন তারা ডিসিশন নেওয়ার চেষ্টা করছে, না ঠিক আছে আমরা চায়নাতে এক্সাম্পল আমি 80% আমি অর্ডার যেখানে প্লেস করতাম, বাংলাদেশে এখন আমি ওই 80-র মধ্যে 40 বাংলাদেশে দিতে চাই। এখন এটার জন্য আমাদেরকে কি স্টেপস নিতে হবে? প্রথম হচ্ছে আমার মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। অনেকটা একই অবস্থা সাভারের এসেন্সর ফুটওয়্যারেও। প্রতিষ্ঠানটির মোট রপ্তানির 90% গন্তব্যই যুক্তরাষ্ট্র। পাল্টা শুল্ক কার্যকরের পর তাদের একাধিক ক্রেতা নতুন ক্রয়াদেশ নিয়ে শুরু করেছেন যোগাযোগ। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক জানান, ভারতের বিকল্প হিসেবে ক্রেতাদের নজর বাড়ছে বাংলাদেশে। আসলে এটা একটা সম্ভাবনাময় এবং এটাকে ইন ফিউচারে এটা আরো অনেক বৃদ্ধি পাবে, আমরা আশাবাদী। আমাদের গভর্নমেন্টের চেষ্টা চালিয়ে যেতে হবে যে আমাদের এই ট্যারিফটাকে আরো কমানো যায়। তবে পাল্টা শুল্ক আরোপে কেউ কেউ পড়ছেন কিছুটা বেকায়দায়ও। দিতে হচ্ছে মূল্য ছাড়, কখনো বা মূল্য পরিশোধে অতিরিক্ত সময়। সব এলসিআই করা আছে 120 ডেজ ব্যাক টু ব্যাক করা আছে, লাইক ফেব্রিক, অ্যাক্সেসরিজ। সেক্ষেত্রে আমার ওই ডিউটা লিড টাইমটা বেশি হয়ে যাচ্ছে। আমরা বাইরের সঙ্গে যে কাজ করি, এটি একটি সমঝোতার ভিত্তিতেই কাজ করি। আমরা একে অপরের পরিপূরক পার্টনার। আগামী নেক্সট সিজন 3 থেকে 6 মাস আমাদের এই 20%টাকে সমন্বয় করতে হবে বাইরের সাথে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে হলে বাড়াতে হবে নিজস্ব সক্ষমতা। শুধু অর্ডার শিফট করবে না, ইনভেস্টমেন্টও শিফট করবে। সুতরাং আগামী দিনে কিন্তু বিনিয়োগ বহুমুখীকরণেরও সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগও আসলে আগামীতে আসবে এবং চায়না ভিত্তিক বিনিয়োগগুলোও বাংলাদেশে আসবার দরকার আছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে পাল্টা শুল্ক হার চীনের উপর 30%, ভারতের ক্ষেত্রে 50% আর বাংলাদেশের 20%। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। দর্শক, প্রতিবেদনে আমরা দেখছিলাম যে আমাদের রপ্তানি বাড়াতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা যোগাযোগ শুরু করেছেন আমাদের ব্যবসায়ীদের সাথে। নিঃসন্দেহে এটি আমাদের অর্থনীতির জন্য, আমাদের ব্যবসায়ীদের জন্য সুখবর। আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ঢাকা চেম্বার অফ কমার্সের সাবেক প্রেসিডেন্ট আসিফ ইব্রাহিম। স্বাগত আপনাকে। সংবাদে আমরা যেটি দেখছিলাম, আমাদের পণ্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা আগ্রহ দেখাচ্ছেন, এটা আসলে সুখবর কিনা? হ্যাঁ, অবশ্যই এটা সুখবর। প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের যারা এই নেগোসিয়েশনে সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আমরা ব্যক্তিগত থেকে অভিনন্দন জানাই, বিজিএম এর পক্ষ থেকে অভিনন্দন জানাই, এবং সামগ্রিকভাবে এটা একটা স্বস্তির নিঃশ্বাস বয়ে এনেছে। ডক্টর খলিলুর রহমান এখানে ছিলেন, তারপরে আমাদের শেখ বশিরউদ্দিন সাহেব এখানে ছিলেন, মন্ত্রণালয়ে যারা ছিলেন তারা সবাই কৃতিত্বের দাবি। তো এখন আসুন, দেখুন আমাদের থেকে কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনি যে রিপোর্টে প্রথমে উল্লেখ করলেন, চীন, ভারত এবং মিয়ানমারে তুলনামূলকভাবে শুল্ক বেশি। আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে ভিয়েতনাম এবং কম্বোডিয়া যে আরেকটা সোর্সিং ডেস্টিনেশন ছিল, তাদের কিন্তু আমাদের মতো এরকম ক্যাপাসিটি নেই, ওখানে একটা ক্যাপাসিটি কনস্ট্রেন্ট দেখা যাচ্ছে। অলরেডি আমরা দেখছি যে যারা ওই সমস্ত দেশ থেকে সোর্সিং করতেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতারা, তারা এখানে অনেক বেশি ইনকোয়ারি পাঠাতে আরম্ভ করেছেন, যেটা অনেক ক্ষেত্রে দেখা গেছে একটা কারখানা যারা গত বছরে 3 লক্ষ পিস এক্সপোর্ট করেছিল তাদেরকে এখন 5 লাখ পিস এক্সপোর্ট করতে বলা হচ্ছে। সুতরাং এই জায়গাতে আমরা দেখছি যে একটা ভালো একটা অপরচুনিটি আমাদের এসছে, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের যে রপ্তানি সেটাকে যেন বাড়ানো যায়। তবে এই ক্ষেত্রে আমাদের আরো কিছু জায়গায় আমাদের কাজ করতে হবে। 1 নম্বর হলো যে আমাদের যে বিনিয়োগ, যে কথাটা রিপোর্টে আমি দেখলাম, বিনিয়োগের কথা বলা হয়েছে, বিনিয়োগ আমাদের আরো অনেক বৃদ্ধি করতে হবে। এবং আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আছে, বিশেষ করে কাপড় তৈরি প্রস্তুত করার ক্ষেত্রে এবং ম্যানমেড ফাইবার দিয়ে তৈরি কাপড় প্রস্তুত করার ক্ষেত্রে, টেক্সটাইল যাকে বলা হয়, সেই ক্ষেত্রে আমাদের বিনিয়োগ আরো বাড়াতে হবে। জি, আমরা
আপনার আলোচনার মাঝে একটু থামাতে চাই যে এই যে সক্ষমতা আমাদের ব্যবসায়ীদের এই বাড়তি চাহিদার যোগান দেওয়ার ক্ষেত্রে কতটুকু? সক্ষমতা এখন যেটা হয়েছে, একটা হচ্ছে যে এক্সিস্টিং ক্যাপাসিটি যেটা আছে সেটা অনেকেই তারা ক্যাপাসিটি বৃদ্ধি করেছে বিগত 1-1.5 বছরে, সেখানে সেটা কিছুটা কাজে দেবে। আরেকটা যেটা ভালো জিনিস হতে পারে, এবং আমি শুনেছি যে যে সমস্ত কারখানা বন্ধ হয়ে গিয়েছিল বিগত ধরেন 2 বছরে, প্রায় 191টার মতো কারখানা বিজিএমএ হিসেবে বন্ধ হয়েছিল এবং 100 নতুন কারখানা হয়েছিল। কিন্তু এই 191 যেটা বন্ধ হয়েছিল তাদের একটা খোলার এখন সুযোগ আছে। আমি একজনকে চিনি যিনি এখন তার কারখানা খোলার উদ্যোগ নিয়েছেন এবং হয়তো এই সুযোগে কয়েকটা কারখানা খুলেও যেতে পারে। এটা একটা ভালো জিনিস। তবে সামগ্রিকভাবে এটাকে আমাদের প্রপারলি এটা নিয়ে আমাদের যদি আমরা ঠিকমতো আগাতে পারি, তাহলে যে সুযোগটা সামনে এসছে সেটা আমরা সদ্ব্যবহার করতে পারবো। এই যে আমি যে কাপড়ের কথা বলছিলাম, টেক্সটাইলে বিগত 2022-23 সালে বিটিএম এর তথ্য অনুযায়ী তাদের প্রায় $3 বিলিয়ন পরিকল্পনা ছিল এই টেক্সটাইল খাতে বিনিয়োগের জন্য, যেটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ হিসেবে ভালোভাবেই কাজ করতো। কিন্তু আমাদের যে গ্যাসের যে আমাদের সমস্যাটা রয়ে গেছে, সেই কারণে হয়তো অনেকে সেটা এগোতে পারেনি। সরকার এবং ব্যক্তি খাতকে একসঙ্গে বসে আমাদের এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি, সে জায়গায় আমাদের মনোনিবেশ করতে হবে এবং আমাদের উই মাস্ট অ্যাভেল দিস অপরচুনিটি। কারণ চীনের যারা বিনিয়োগকারী আছে, যাদের ওখানে এক্সিস্টিং ফ্যাক্টরি আছে, তারাও কিন্তু খুব আগ্রহ সহকারে এখন বাংলাদেশে কারখানা স্থাপন করার জন্য আগ্রহ হয়ে উঠেছে। এবং আসিফ ইব্রাহিম, ধন্যবাদ আপনাকে। আমি পরের প্রশ্নে যেতে চাই যে কম দামের পোশাক রপ্তানির ক্ষেত্রে বিশ্ববাজারে বাংলাদেশের একটা দুর্নাম বলি আর যেটাই বলি আছে, এই ক্ষেত্রে কি উত্তরণ ঘটবে? অবশ্যই এই ক্ষেত্রে আমাদের সম্ভাবনা আছে, কারণ আপনি যদি লক্ষ্য করে থাকেন, বিশেষ করে ভারত এবং চীনে যে ধরনের প্রোডাক্ট তৈরি হয়, ওগুলা বেসিক প্রোডাক্ট থেকে একটু উঁচু মানে, সেখানে অনেক সিকুয়েন্স থাকে, অনেক ডেলিকেট কাজ থাকে, সাথে যে সমস্ত আনুষঙ্গিক অ্যাক্সেসরিজ গুলো থাকে গার্মেন্টে, দোজ আর ভেরি আপ মার্কেট বলতে পারেন আপনার প্রোডাক্ট। সুতরাং এই সুযোগে ওই সমস্ত অর্ডার গুলো যদি এখানে কিছু প্লেস হয় সেই ক্ষেত্রে, এবং এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হবে, চীন থেকে যদি টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে আমরা এটা করতে পারি। ধরেন যদি একটা জয়েন্ট ভেঞ্চার হয় আমাদের কোনো সদস্য কোম্পানির সঙ্গে, এবং সেখান থেকে চীনা কারিগররা যদি আসেন, তারা যদি আমাদের লোকাল যারা এখানে আছেন ফ্যাক্টরি ম্যানেজার্স, টেকনিশিয়ান, তাদেরকে যদি প্রশিক্ষণ দেয়, তাহলে সেটা আমাদের কর্মচারীরা তারা এটা পিক আপ করতে পারবে। সেটাও একটা অপরচুনিটি আছে বলে আমি। আমরা প্রতিবেদনে দেখছিলাম যে আইসিসির আজকের যে সেমিনার অনুষ্ঠিত হচ্ছে, সেখানে ব্যবসায়ীরা আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছেন। এর আগেও একই রকম দাবি আপনারা জানিয়ে আসছেন। এলডিসি পেছানোর সময় এই সময়টাকে আরো বৃদ্ধি করতে কেন চাচ্ছেন? এলডিসি পেছানোর জন্য অনেকগুলো যুক্তি আমাদের আছে। 1 নম্বর হলো যে এলডিসি গ্রাজুয়েশন হলে আমাদের মূল যে বড় রপ্তানির ডেস্টিনেশন ইউরোপিয়ান ইউনিয়ন, সেখানে যে প্রেফারেন্স ট্রেড ট্যারিফ প্রেফারেন্স আমরা পাই ইউরোপিয়ান ইউনিয়ন জিএসপি ইবি এর আওতায়, সেটা বন্ধ হয়ে যাবে। এবং আমাদের অতি নির্ভরশীলতা কিন্তু একটা সেক্টরই, তৈরি পোশাক শিল্প, যেটা প্রায় সামগ্রিক রপ্তানির প্রায় 80%। এই জায়গাটায় একটা ভালনারেবিলিটি আছে। এছাড়াও আনুষঙ্গিক যে সমস্ত, শুধু তো আপনার কারখানার সক্ষমতাই নয়, এখানে আপনার ট্রেড ফ্যাসিলিটেশনের জন্য অবকাঠামোগত যে সমস্ত স্পিড টু দ্য মার্কেট বলেন, ইজ অফ ডুইং বিজনেসের যে বিষয়গুলো বলেন, এইসব জায়গাতেও তো আমাদের আরো অনেক আগাতে হবে। ওই আনুষঙ্গিক ফ্যাক্টরগুলো যদি আমরা নিয়ে আমাদের প্রিপেয়ারনেসটা যদি না থাকে, আমরা যদি চট করে গ্রাজুয়েট করে ফেলি, তাহলে হয়তো এমন একটা সিচুয়েশন দেখা যাবে যে সেই জায়গাতে আমাদের যে গ্রোথটা হচ্ছিল সেই গ্রোথ ট্র্যাজেক্টরিটা আমাদের কমে যাবে। সেজন্য এই বিজনেস কমিউনিটি সবার পক্ষ থেকে বলা হচ্ছে যে অ্যাটলিস্ট আমরা একটু দেখি 3+3 6 বছর অন্তত যদি আমরা এটাকে এক্সটেন্ড করি কিংবা ডেফার করি, সেক্ষেত্রে এই 6 বছরে আমরা সময় পাবো আমাদের সক্ষমতাগুলোকে আরো। জি, ধন্যবাদ আসিফ ইব্রাহিম আপনার যুক্তিগুলো তুলে ধরার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা চেম্বারের সাবেক প্রেসিডেন্ট আসিফ ইব্রাহিমের সাথে। আমাদের পোশাক রপ্তানি এবং সমসাময়িক এলডিসি উত্তরণ বিষয়ক আলোচনায় ছিলাম।